যে নবী মোহাম্মদ যখন হিজরত করে মদিনায় গেল, তখন তাকে মানে প্রথমত শেল্টার যে মানে রাজনৈতিকভাবে অথবা পলিটিক্যালি যেভাবে হোক শেল্টার কারা দিয়েছিল, এবং এই যে ইহুদি বিদ্বেষ নবী মোহাম্মদের এটা কখন থেকে শুরু হয়? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এটা মানে মোহাম্মদকে প্রাথমিকভাবে শেল্টার দিয়েছিল মদিনার কিছু পৌত্তলিক এবং কিছু ইহুদি। তারা, ভাই আপনার মানে মাইক্রোফোনটা নাক থেকে একটু বা মুখ থেকে একটু দূরে সরান, কারণ আপনার নিঃশ্বাসের শব্দটা খুব জোরে শোনা যাচ্ছে। সেই সেই অঞ্চলে মদিনাতে সেই সময় কিছু পৌত্তলিক গোত্র ছিল এবং কিছু ইহুদি গোত্র ছিল। তারাই মুহাম্মদকে, যেহেতু মক্কা থেকে সে বিতাড়িত হয়েছে সেহেতু তাকে আশ্রয় দিয়েছিল এবং তাকে মানে যথেষ্ট সম্মান দিয়েছিল, থাকার জন্য জায়গা দিয়েছিল। কিন্তু পরবর্তীতে যখন ইহুদিরা যখন বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে মুহাম্মদের কাছে আসতো, তখন মুহাম্মদ সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারতো না, সঠিক কোনো উত্তর দিতে পারতো না। কারণ মুহাম্মদ তো নিজেকে ইহুদিদের নবী হিসেবেই দাবি করেছিল, ইহুদিদের যে নবীদের ধারাবাহিকতা সেই ধারাবাহিকতার শেষ নবী হিসেবে দাবি করছিল। কিন্তু মুহাম্মদ কে যখন ইহুদিরা নানা ধরনের প্রশ্ন করত, তখন মুহাম্মদ একটু ক্ষেপে যাইতো, রাগারাগি করতো, মাঝে মাঝে সেগুলো এগুলো নিয়ে রাগারাগি করতো। এগুলো আমরা সমস্ত তথ্য প্রমাণ সংশয়.com এ দেয়া আছে, এগুলো আমরা বহুবার আলোচনাও করেছি। তারপরে মোহাম্মদ একবার কি করলো যে কেবলা পরিবর্তন করলো, কেবলা পর্যন্ত পরিবর্তন করেছিল ইহুদিদের সাথে ইয়া করার জন্য। মানে সে ভেবেছিল যে ইহুদিরা তাকে একসেপ্ট করবে, ইহুদিরা তাদের নবী হিসেবে গ্রহণ করবে। সে অনেক চেষ্টা করেছে ইহুদিদেরকে কনভিন্স করার জন্য যে আমি তোমাদের ধর্মের সেই নবী, যার কথা বলা আছে তোমাদের তাওরাতে বলা আছে, সেই নবী আমি। কিন্তু ইহুদিরা তাকে তেমন একটা পাত্তা দেয় নাই, এবং ইহুদিরা বরঞ্চ অনেক ইহুদি তাকে প্রচন্ড সমালোচনাও করেছে, কারণ সে কোনো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারতো না। ইহুদি রাবাইরা, যারা ধর্ম সম্পর্কে ভালো জানে, তারা যখন বিভিন্ন ধরনের প্রশ্ন করতো তখন সে ঠিকভাবে উত্তর দিতে পারতো না। বেশ কয়েকবার এই ধরনের ঘটনা ঘটার পরে ইহুদিরা তাকে নিয়ে সমালোচনাও করতো প্রচুর। এই কারণে ধীরে ধীরে সে বুঝতে পারলো যে ইহুদিদের কাছ থেকে আর কোনো আশা নাই, ইহুদিরা তাকে কখনোই নবী হিসেবে স্বীকৃতি দিবে না। তখন সে ইহুদিদেরকে নিধন করা শুরু করলো, ইহুদিদেরকে হত্যা করা শুরু করলো এবং গণহত্যাও চালাইলো কয়েকটা। তারপরে তো তখনই আর কি তার ইহুদিদের প্রতি যে বিদ্বেষ, বিশেষ করে কেবলা পরিবর্তনের আগে যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলোর কারণেই তার ইহুদিদের প্রতি বিদ্বেষ তৈরি হয়। ভাই, আসিফ ভাই, আসলে আরেকটা কথা হচ্ছে যে নবী মোহাম্মদ যখন মানে ইহুদি বিদ্বেষ, ইহুদিরা কি কখনো মানে তাকে নবী হিসেবে মেনে নিছে কিনা, অথবা যে আচ্ছা ঠিক আছে তুমি প্রফেট নবী, ঠিক আছে আমরা তোমাকে নবী হিসেবে মানতেছি, আর না, ওই যে ইহুদিরা যারা ইহুদি ধর্ম সম্পর্কে জ্ঞানী ছিল, পণ্ডিত ছিল, তারা কেউ তাকে মানে নবী হিসেবে মানে নেই, কারণ সে প্রশ্নের উত্তরই দিতে পারতো না, সে এগুলো জানতো না। হ্যাঁ, নবীদের যে ইয়াগুলা থাকার কথা, নবীর কাছে তো ফেরেশতা আসে, তাই না? ফেরেশতার কাছ থেকে তো নবী এই জিনিসগুলা জেনে তাদেরকে বলে দিতে পারে, কিন্তু সে ধুন ধুনফুন দিত তাদেরকে, ধুনফুন দেওয়ার কারণেই তখন ইহুদিরা তার উপরে তাকে আসলে নবী হিসেবে স্বীকৃতি দেয় নাই। এমনকি বনু নাজির গোত্রের সাথে যেই একটা বৈঠক হয় 30 জনকে মিলে, সেই বৈঠকের কথা আপনি পড়তে পারেন, সংশয়.com এ দেয়া আছে। বনু কুরাইজা গণহত্যা এবং সাফিয়া না বলা কল্প, এই দুইটা লেখার ভিতরেই সেই ঘটনাগুলো বর্ণনা করা আছে। হ্যাঁ, আসলে লেখাগুলো পড়া হয় নাই ব্যস্ততার কারণে। আসলে মেইন কথা হচ্ছে যে এই যে কেবলা পরিবর্তন, তো নূহ মোহাম্মদ যখন কেবলাটা পরিবর্তন করলো, এই যে মানে বাইতুল মুকাদ্দাসের ওইখান থেকে সোজা কাবার দিকে, তো কাবাতে তো তখন মূর্তি ছিল, ঠিক না? মানে 360টা মূর্তি বলা হয়। তো হ্যাঁ, 360টা মূর্তি সহ ওই কাবাতেই মানে কাবার দিকে ফিরে নামাজ পড়তো, আর যে হজ উমরা এগুলা কি মূর্তি থাকা অবস্থায় মানে হইতো? মানে এই জিনিসটা আমার একটু কনফারেন্স করার আর হ্যাঁ, কি। সেই সময় তো হজ টজ মূর্তি থাকা অবস্থায় হইতো, এবং কাবার দিকে যখন নামাজ পড়া শুরু করছে তখনও তো মূর্তি তো সেখানে ছিল তখনও। তো এইখানে আসলে ভাইয়া হয়তো ইয়াটা হয়ে যাচ্ছে যে ইসলামে তো মেইন কথা হচ্ছে শিরক করা যাবে না। তো যেই কাবাতে আপনার মূর্তি আছে, তো মূর্তি থাকা একটা ইয়াতে কি ইসলাম মানে আহ কোনোভাবে কি মানে সিজদা করা ইয়া হয় কিনা, এটা কি ডাবল ইয়া হয়ে যায় না স্ট্যান্ডার্ড?
মানে জামে হ্যাঁ, মসজিদ সেটা তো আছে হয়, জানি সেটা তো মসজিদের হয়। ভিতরে, এইটা নিয়ে কোনো হুজুর কখনো প্রশ্ন করে না, আমি কোনো হুজুরকে কেউ প্রশ্ন করে না। একবার এক হুজুরকে আমি প্রশ্ন করছিলাম, উনি খেপে গেছে, বলতেছে যে তুমি কি বেশি জানো যে কাবাতে মূর্তি ছিল, মূর্তি থাকলে কি হয়েছে, মনের ভিতরে তো আল্লাহ। মানে ও আচ্ছা, তাই? ওই যে ভুং তার মানে ভুং তার ভাং মানে একজন বলতেছে। মুসলিম মনে করেন কালী দেবীর সামনেও বসে বসে নামাজ পড়তে পারবে। হ্যাঁ, এরকম একটা উত্তর দিতেছে যে মূর্তি থাকলে তখন তো আমরা শক্তিশালী ছিলাম না, আমরা দুর্বল ছিলাম। এখন কাবার বা যে মানে মনে করেন যে ক্ষমতা কাবার দেখভাল করা, তাই সেটা ছিল পৌত্তলিকদের হাতে। তো নবী মোহাম্মদ তো মক্কা বিজয়ের আগে কাবাতে হাতই দিতে পারে নাই। একবার নাকি হজ করতে গেছে, হজ না উমরা, ওইখানে নাকি বাধা দিছে যে যাবে না। তো আমার প্রশ্ন হচ্ছে যে যেই মনে করেন যদি কাবা ঘরে এখনো যদি মূর্তি থাকে, তো হজ করলে মানে সেটা কার জন্য হবে? বেসিক্যালি তো মূর্তি থাকা অবস্থায় ইসলামে তো মূর্তির দিকে মেনে চক্কর দিবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ঠিকই ওইটাই আমার বলছেন। প্রশ্ন আপনার প্রশ্ন ভাই। ঠিক আছে। আপনার প্রশ্ন ঠিক আছে। আপনি দেখেন মুমিনরা কি উত্তর দেয়। আমি আমাদের এই জায়গার একজন মানে আম, অনেক মানে মনে করেন যে আমাদের এলাকার কি হুজুর, উনি খুব ক্ষেপে গেছে। উনি বলতেছে এইসব নাস্তিকদের কথা, অথবা মানে বলতেছে যে কারো নাস্তিকদের বইটই পড়ছে কিনা, অথবা কিছু পড়ে এইসব প্রশ্ন কেন আসতেছে আমার, মানে ইমান চলে গেছে, ওই হয়েছে সেই হয়েছে। বাট আমি সংশয় তৈরি হয়ে গেছে এই জিনিসগুলো নিয়ে। আমি আপনার সংসদ অনেক লেখাই আমি পড়ছি, পড়ার পরে যে কাবা ঘরে অলরেডি 360টা মূর্তি, ওইখানে যদি হজ করে ওমরা করি, যে মূর্তি পূজাটাই শিরিক, শিরিক করাটাই মানে কোনোভাবে গ্রহণযোগ্য না। তো তাইলে কেমনে হবে? এখন আমার এই উত্তরটা কোনোভাবে মিললো না যে মূর্তি থাকা অবস্থা আমি কিভাবে ইবাদত করবো, মুসলিম থাকা মানে ঠিক একজন আছে। মুসলিমের জন্য। ঠিক আছে ভাই, আপনার প্রশ্ন সঠিক। আপনি এটা নিয়ে প্রশ্ন করতে পারেন। আর কি কোনো পয়েন্ট আপনার আছে বলার মতো? আরেকটা পয়েন্ট হচ্ছে যে মানে এখনকার মুসলিমরা যেটা নিয়ে মনে করেন আমাদের দেশে আজহারি, আহমদুল্লাহ আরো বিভিন্ন হুজুররা বলতেছে, এই যে আবু তোহা আদনান, ওরা টোটালি মানে মনে করেন যে ফিলিস্তিনকে উদ্ধার করে ফেলবে ইহুদি থেকে, ইসরায়েল থেকে। এখন মেন কথা হচ্ছে যে এরা কি কারণে মানে এই আল-আকসা অথবা ফিলিস্তিনের যে মেন বাইতুল মুকাদ্দাস বলা হয়, এই যে ইহুদির থেকে এটা নিয়ে ফেলতে চায়, এটা কি কারণে? এটা কি মানে মুসলিমদের কোনো ল্যান্ড নাকি আহ ইহুদিরা এটাই সব ওই যে মানে দাবি করছে? মোহাম্মদ মেরাজের রাতে উম্মায়নের ঘর থেকে তো নাকি ওইখানে গেছিল, হ্যাঁ, জেরুজালেমে গেছিল। এইটার কারণে কি ভাই একটা জাতি, একটা মানে মনে করেন যে একটা আলাদা একটা জাতিকে ভাই ওরা আপনার টোটালি। কথা মাঝে মাঝে এত কমে যাচ্ছে, সাউন্ড আপনার মাঝে মাঝে এখন ঠিক অনেক কমে আছে। যাচ্ছে। হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, আমার এই জিনিসটা নিয়ে আসলে আসিফ ভাই হয়তো কথা একটু বেশি হয়ে যাচ্ছে, বাট আমি অনেক ট্রাই করে তারপর যুক্ত হয়েছি। মানে এগুলা নিয়ে অনেক সংশয় ছিল, যদি একটু সময় দিয়ে বলতে পারি আর কি। যে এই জিনিসটা আমার মাথায় ধরতেছে না যে উম, নবী মোহাম্মদ যে উনি যদি মনে করেন যে একটা রাতে গেছে, কোনোভাবে মনে করেন যে যুক্তির খাতিরে ধরলাম যে গেছে, তো তার কারণেও কি ওইটা আমাদের হয়ে যায় নাকি? মনে করেন আমার বাবা কোনো একদিন একটা এলাকা ঘুরে আসলো, একটা মসজিদে নামাজ পড়লো। এখন আমি যদি বলি যে হ্যাঁ আমার আব্বা তো ওই জায়গায় নামাজ পড়ছে, এখন এই মসজিদ আমাদের, এটা তোমাদের না, এটা তোমরা বলতে পারবা না, এইরকম হয়ে যায় না জিনিসটা? আর আমাদের দেশে অলরেডি মানে ধর্মের এই যে কোনো সমতা নাই, ঠিক আছে? আমাদের দেশে অলরেডি মানুষ কষ্ট করতেছে, ওরা পরে আছে যে কি ইসরায়েলকে বয়কট করবে, ওই করবে, সেই করবে, বাট নিজের দেশে মানে মনে করেন যে নিজের দেশেরই মানুষের ঠিক মতো চলতে পারতেছে না, ওরা ইয়া করছে ওইটা, বুঝছেন? তো এইটাকে একটু আচ্ছা, যদি উত্তরটা দিতেন যে ফিলিস্তিনের এই জিনিসটা ঠিক আছে। কি এগুলো কারণে? নিয়ে ভাই আগে বহুবার কথা হয়েছে, বহু আলোচনা হয়েছে, আমাদের অলরেডি অনেক আলোচনা আছে, ইউটিউবে গেলে আপনি পাবেন। আপনি সেই ভিডিওগুলো দেখে নেন, সেগুলাতে সব ডিটেইলস আলোচনা করা আছে ভাই। আসলে কি মানে ওইটাকে কি লিখে সার্চ করবো ইউটিউবে, আমি মানে খুঁজে পাই না। ফিলিস্তিন বা গাজা লিখে আমাদের চ্যানেলে খোঁজেন, তাহলে অনেক ভিডিও পেয়ে যাবেন। হ্যাঁ, ওই ওই জিনিসটা যদি একটু উত্তরটা দিতেন, মানে এটা কি কারণে মুসলিমরা মানে ওই ল্যান্ডটাকে ভাই ওরা এটার কি নিজেদের কারণ মনে এটা তো করে, আমি কইতে পারবো না ভাই, এটা মুসলমানরা কইতে পারবো। মানে ইসলাম ধর্মে এটার কি কোনো ইয়ে আছে কিনা যে না ওই যে ওই জায়গাটা নবী মোহাম্মদ কি কখনো বলে গেছে যে ওই জায়গাটা ইহুদিদের না, ওই জায়গাটা মুসলিমদের? না, মোহাম্মদ এরকম এটা বলে যায়নি। এরকম কোনো রেফারেন্স নাই? না।
মানে ঠিক আছে রাজু আল হাসান ভাই, তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই, কারণ আমরা মনে হয় যে আপনি ওই ভিডিওগুলো দেখলেই সেগুলোর বেশিরভাগ উত্তর পেয়ে যাবেন সেখান থেকে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ আপনার জন্য। অনেক শুভকামনা। আর আমার মানে আসলে এই জিনিসগুলা নিয়ে অনেক সংশয় কাজ করতেছে, মানে উত্তরটা ঠিকঠাক মতো পাচ্ছি না, যে প্রশ্নটা আচ্ছা প্রথম করলাম আর কি। ঠিক আছে, আপনি দেখেন, তারপর না পেলে আবারও কথা হবে এটা নিয়ে। ঠিক আছে, ভালো আচ্ছা থাকেন, ঠিক আপনার আছে। জন্য শুভকামনা রইলো, বিদায় জানাচ্ছি। পরের জনকে যুক্ত করি। Miss ম্যাক, Macri, ম্যাক আপনাকে যুক্ত করা হয়েছে। Miss Macri, иди сюда. Да, и что из кто что? হ্যালো, হ্যালো, ম্যাক হ্যাঁ আপনাকে ভাই, যুক্ত করা হয়েছে, বলেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। থ্যাঙ্কস ফর ওয়েটিং মি ব্রাদার। আচ্ছা আচ্ছা ভাই, আমি বলেন। আমি আমি বলতে চাচ্ছি যে কোনো একজনের সাথে ইনজাস্টিস মানে অন্যায় কিংবা অবিচার হলো, এটা কি ভাগ্য নাকি কর্মফল? অ্যাজ এ এক্সাম্পল, কোনো একটা ছোট মেয়েকে ধর্ষণ করা হলো, সে তো হচ্ছে এই ব্যাপারে হচ্ছে তার কোনো দায়ভার নাই, তাই না? তার ব্যাপারে হচ্ছে এটা কিভাবে ইম্প্যাক্ট করবে? এটা কোনো ভাগ্য না কর্মফল না, এটা হচ্ছে একটা ঘটনা, যে ঘটনা ঘটতে পারে, ঘটা সম্ভব। এবং আমরা যেটা চেষ্টা করি, আমরা যেটা মানব সভ্যতা গড়ে তুলেছি, সেই মানব সভ্যতাতে আমরা যেটা চেষ্টা করি, মানুষের দুঃখ কষ্ট এটা যেন যতটা সম্ভব কমানো যায়, মানুষের হ্যাপিনেসকে বা সমস্ত প্রাণীদের হ্যাপিনেসকে ম্যাক্সিমাইজ করা যায়, এই জিনিসটা আমরা চেষ্টা করি। এটার জন্য আমরা আইন কানুন বিচার ব্যবস্থা ইত্যাদি তৈরি করেছি, যে এরকম যদি ঘটনা ঘটতে পারে, যে কোনো সময় ঘটতে পারে এই ধরনের ঘটনা ঘটেও, তাহলে সেই জিনিসটা যেন আমরা রিডিউস করতে পারি, কমাতে পারি, সেই চেষ্টাটা আমরা করি। কিন্তু এটার পেছনে কোনো ভাগ্য আছে বা কোনো কর্মফল আছে, এই সমস্ত কথার কোনো প্রমাণ নাই। এগুলা কিছু মানুষ বিশ্বাস করে যে এটার পেছনে নিশ্চয়ই ভাগ্য আছে বা এটার পেছনে নিশ্চয়ই কর্মফল আছে। এই দুই ধরনের কথাই আসলে এক ধরনের ভিকটিম ব্লেমিং, যার যার অবশ্যই। সাথে ঘটনাটা ঘটছে তাকে দায়ী করা, এই ঘটনাটার কারণে তাকেই দায়ী করা, তাকেই দায়বদ্ধ করা। এবং এই ধরনের অ্যাপ্রোচ অত্যন্ত অশোভন, অত্যন্ত নিন্দনীয়, যে একটা 2 বছর বয়সী একটা বাচ্চা মেয়ের সাথে একটা ঘটনা ঘটছে, সেটার জন্য দেখা গেল যে তার কর্মফল, তার পূর্বজন্মের কর্মফল বা তারই জন্মেরই কর্মফল বা তার ভাগ্য, এগুলা বইলা জিনিসটা যে অপরাধ, জিনিসটা যে একটা অন্যায়, সেটাকে অনেক সময় লঘু করার চেষ্টা করে অনেক মানুষ, যে এটা তার ভাগ্যে এরকম ছিল এই জন্য হয়েছে। মানে ভাগ্যে ছিল মানে, আরে একজন বেটা করছে, একটা বদমাইশ লোক এই কাজটা করছে দেখা হয়েছে, তার ভাগ্যে ছিল দেখা হয়েছে, ব্যাপারটা তো এরকম না। একটা বদমাইশ বেটা ছিল, সেই বেটাটা এই কাজটা করছে দেখা তার সাথে এই ঘটনাটা ঘটছে। ওই যেই মানে খুনি বা যে ধর্ষণকারী আছে, তাকে এটার জন্য দায়বদ্ধ না করে ভাগ্যকে যদি দায়বদ্ধ করা হয়, তাহলে যে অপরাধী ব্যক্তি, সেই অপরাধী ব্যক্তির অপরাধটাকে অনেকখানি লঘু করে দেয়া হয়। এই কারণে কিন্তু এই ধরনের অ্যাপ্রোচ অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত খারাপ। কর্মফল বা ভাগ্য কোনো কিছুর কোনো প্রভাবই আমরা কখনো বাস্তব জীবনে দেখতে পাই না। এগুলা কাল্পনিক জিনিস, এগুলা মানুষের ব্যক্তিগত অন্ধবিশ্বাস, এইগুলার কোনো প্রমাণ নাই। বলেন। অ্যাজ এ ভিকটিম, তার মনে তো এই কোশ্চেনটা উঠতে পারে যে আমি তো হচ্ছে কোনো ধরনের কোনো দোষ করে নাই, কিন্তু আমার সঙ্গে এই অন্যায়টা কেন হইলো? দোষ করলেই যে অন্যায় হবে আর দোষ না করলে যে অন্যায় হবে না, এমন তো কোনো গ্যারান্টি নাই। যে তার কাছে এটা মনে হইতে পারে, তা সে এটা ভাবতে পারে, কিন্তু এই ভাবনাটা তো যৌক্তিক কোনো ভাবনা না। এই ঘটনা দোষ করলেও কারোর সাথে ঘটতে পারে, দোষ না করলেও তার সাথে ঘটতে পারে। এইটা তো, মনে করেন আমার করোনা ভাইরাস হয়েছে, এখন যদি আমি বলি যে করোনা ভাইরাস আমাকে কেন ধরলো, আমি তো কোনো অপরাধ করিনি, আমাকে কেন এভাবে করোনা ভাইরাস আক্রান্ত করে আমার মানে আমার শরীরটা খারাপ করে দিল, ফুসফুসটা দুর্বল করে দিল, কেন কেন কেন, এইটা কেন কেন বলতে বলতে আমি কান্নাকাটি করতে পারি। কিন্তু এটা তো আসলে যৌক্তিক কোনো পজিশন না। করোনা ভাইরাস তো আর দেখবে না যে আমি ভালো লোক নাকি মন্দ লোক, আমি সত্য কথা বলি নাকি আমি ঘুষ খাই কিনা। এটা দেখা তো করোনা ভাইরাস আর আমাকে অ্যাটাক করবে না। করোনা ভাইরাস আমার সামনে পাইলে আমার আমার বডিতে যদি সে বসতে পারে বা বডিতে যদি সে করতে পারে, তাহলে ডুইকা ডুইকা আমার ক্ষতি করে দিবে। এখন এই ভাইরাসের তো আর কোনো সেন্স নাই, ভাইরাসের তো কোনো কনসিয়াসনেস নাই, যে সেই যে চিন্তা ভাবনা করে আসিফ মহিউদ্দিন আল্লাহর বিরুদ্ধে কথা বলে লাইভে, এইটা গিয়া ধরি গিয়া, হ্যাঁ এইটা ভাইবা যে সে আমার ভিতরে আসছে, এমন তো না ভাই। এটা তো মানে যে কারোর সাথেই এই ধরনের ঘটনা ঘটতে পারে। যদি আমার সাথে ঘটে, তখন আমি
যেহেতু একটা দুর্বল অবস্থার মধ্যে আছি, মানসিকভাবে বিপর্যস্ত, মানসিকভাবে দুর্বল, তখন আমার ভেতরে এই অযৌক্তিক চিন্তা ভাবনা আসতে পারে যে কেন আমার সাথে এটা হলো। এটা হচ্ছে মানুষ যখন একটা মানসিকভাবে বিপর্যস্ত হয়, মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে, তখন যুক্তিবুদ্ধি তার ঠিকভাবে কাজ করে না। সে যৌক্তিক একটা পজিশন হোল্ড করতে পারে না, সে পরিষ্কারভাবে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে পারে না। এই কারণে সে এই ধরনের চিন্তা ভাবনা করতেই পারে, কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা করা মানে এটা না যে এটা একটা যৌক্তিক অবস্থান। ওকে, সেকেন্ড কোশ্চেন হচ্ছে মানুষ কোন রিলিজিয়ন্সে হচ্ছে বিলিভার হয়, ফার্স্ট রিজন হচ্ছে বর্ন অফ সে হচ্ছে এক্সটেম্ট অ্যাবাউট রিলিজিয়ন্স, সেকেন্ড রিজন হচ্ছে সোশ্যাল ইম্প্যাক্ট। ওকে, তো এখন হচ্ছে যে তারা কি সত্যি দুর্ভাগা নাকি তারা চর্চা করার সুযোগ পায় না সোসাইটিতে অ্যাবাউট রিলিজিয়ন্স? তারা দুর্ভাগা না, তারা মানে আমাদের সোসাইটিটা এরকম, এই সোসাইটিকে আমরা পরিবর্তনের চেষ্টা করছি, যেটা ইউরোপিয়ান সোসাইটিতে পরিবর্তন হয়েছে সোসাইটিগুলা। এই ইউরোপিয়ান সোসাইটিতে আর বাচ্চাদেরকে ধর্ম চাপায় দেওয়া হয় না, কিন্তু বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ভারত, ইরান, সৌদি আরব, এই সমস্ত দেশে এখনো সোসাইটিটা এখনো ডেভেলপ করে নাই। সোসাইটি এখনো পশ্চাৎপদ আছে, মানুষের ভিতরে শিক্ষা, যুক্তি, মুক্ত চিন্তা, এই জিনিসগুলা গ্রো করে নেই। ধীরে ধীরে গ্রো করতেছে, পড়ালেখা যত বাড়বে তত গ্রো করবে। কিন্তু এই যে এইখানে প্রধান প্রতিবন্ধকতা হিসেবে কাজ করতেছে ধর্মীয় গোঁড়ামি। এই ধর্মীয় গোঁড়ামির কারণে সমাজ ব্যবস্থা সঠিকভাবে মানে হচ্ছে না, ভালো হচ্ছে না। তো এই জিনিসটা আস্তে আস্তে হবে। এটার কোনো মানে এটা কোনো ভাগ্যের বিষয় না। কেউ ঘটনাচক্রে বাংলাদেশে জন্মাইছে, এই কারণে বাংলাদেশের সমাজ ব্যবস্থা পাচ্ছে। কেউ হয়তো ইলন মাস্কের পরিবারে জন্মাইছে, কেউ হয়তো ইলন মাস্কের ছেলে হিসেবে জন্মাইছে, কেউ হয়তো বাংলাদেশের রিকশাওয়ালার পরিবারে জন্মাইছে। এটার পেছনে তো কোনো ভাগ্য নাই, এটা একটা ঘটনা। আমার আমার পার্সোনালি মনে হয়, বিকজ আমি তো হচ্ছে এমন একটা সোসাইটিতে থাকি, এটা হচ্ছে আহ, আমি রাশিয়াতে থাকি। হ্যাঁ, তো এখানে সোসাইটিতে আপনি যদি কোনো অফিসে কিংবা যে কোনোখানে জব করেন, তো হচ্ছে আপনাকে অফিসিয়ালি হচ্ছে একটা টাইম দেওয়া হয়। মানে আপনি চাইলে সেখানে খোলামেলা ভাবে বলতে গেলে আপনি সেক্স করতে পারেন ওপেনলি কোথায় ইন কোথায়? অফিস টাইম। অফিস এটা টাইম? রাশিয়াতে। রাশিয়াতে অফিস টাইমে অফিসের ভিতরে এটা করা যায়? না না না, অফিস টাইমে না, কিন্তু আপনার যদি হচ্ছে এই ধরনের কোনো মন মানসিকতা থাকে তাহলে আপনি হচ্ছে ব্রেক নিয়ে এটা করতে পারেন। তো ব্রেক নিয়ে আপনি বাসায় গিয়ে করেন, বাসায় গিয়ে কি করবেন না করবেন এটা তো আর অফিস আপনাকে দেখবে না, আপনি বাসায় গিয়ে যা ইচ্ছা করেন। কিন্তু অফিস টাইমে, অফিস আওয়ারে তো আপনি অফিসের ভিতরে তো এই কাজ করা যাবে না, তাই না? না ভাই, আমি অফিসের কথা বলিনি। হচ্ছে আপনি এটা করতে পারেন। হ্যাঁ, এই ব্যাপারে হচ্ছে আপনি কেউ কোনো কোশ্চেন এটা তো করবে সব না। দেশেই, সব দেশেই তো কেউ কখনো কোশ্চেন করবে না। অফিস আওয়ারের বাইরে আপনি কি করেন, এটা দিয়ে অফিস কি করতে পারে, কি করবে? তা আমার পার্সোনালি মনে হয় এটা হচ্ছে একটা সোশ্যাল ইম্প্যাক্ট। যে দেশের সোসাইটি হচ্ছে যত ডেভেলপ, সে দেশে হচ্ছে এই ব্যাপারগুলো তত ইজি। এই ব্যাপারগুলো আরো কমপ্লিকেটেড, কারণ যে আপনি তো একা একা সেক্স করতে পারবেন না ভাই। হ্যাঁ, একা একা তো আর সেক্স করা যায় না, সেক্স করতে হলে তো একজন পার্টনার লাগে। এবং যে অবশ্যই। সমস্ত দেশে নারীর সমান অধিকার আছে, সেই সমস্ত দেশে একটা মেয়েকে পটায়া মানে করা, এটা দুরূহ কাজ। দেখবে, সে দেখবে আপনার মানে আপনার হাইট কিরকম, আপনার মানে চেহারা কিরকম, আপনার টাকা পয়সা কিরকম, আপনার শিক্ষাগত যোগ্যতা কিরকম, আপনার বডিতে মাসল আছে নাকি, আপনার এইটা আছে নাকি, সেইটা আছে নাকি, নানা ধরনের ক্যারফা। আপনি কথা বলেন কিভাবে, আপনার চুলের আপনার হেয়ার স্টাইল কিরকম, এরকম নানা জিনিস দেখা তখন একটা মেয়ে আপনার সাথে ডেট করতে গিয়ে রাজি হবে। তখন ওই মেয়েরে ডেট কইরা, মেয়েরে পটায়া পটায়া, তারপরে মেয়েরে গিফট টিফট কিনা দিয়া, তারপরে মেয়ের সাথে কয়েকদিন ঘোরাঘুরি কইরা, তখন কি আপনি মনে করেন শেষমেশ মানে 4-5 মাস পরে আপনি মনে করেন একটা কিছু মানে করতে পারবেন, একটা ঘটনা ঘটবে। এটা তো ভাই খুবই কমপ্লিকেটেড। এবং ওই মেয়ে যদি দেখে যে আপনার মানে মনে করেন আপনি 2 দিন গোসল করেন না, গায়ে থেকে গন্ধ আসতেছে, লাথি মেরে আপনারা চলে যাবে, যে কোনো সময় ওই মেয়ে চলে যেতে পারে। আপনার মানে একটা আপনার
কি রং পছন্দ এইটার জন্য রাগ করে মেয়ে চলে যেতে পারে। হ্যাঁ, ইউরোপের মেয়েরা স্বাধীন, ইউরোপের মেয়েরা জানি আত্মসম্মান বোধ সম্পন্ন, নিজেরা স্বাবলম্বী, ওদের কারোর আপনার মানে পুষবে না, আপনারে পাশে লাথি মেরে যাবে গা। হ্যাঁ, আপনার কি পুষবেই না, এমন তো না যে আপনার টাকা দিয়ে সে চলতে হবে, তা আপনার পায়ের কাছে তার বয়ে থাকতে হবে, এটা তো না ভাই, সে তার নিজের চাকরি আছে, নিজের ক্যারিয়ার আছে, আপনার হোগায় লাথি মেরে যাবে গা। হ্যাঁ, ইভেন বাচ্চা ডিনার মেনু নিয়েও অনেকের ব্রেকআপ হয়। হ্যাঁ, ডিনারের আপনি যদি চেয়ারটা ঠিকভাবে টাইনা না দেন, বলবে যে এই পোলা ভালো না, এই পোলা থাকুম না, জাগা তুই জাগা, আরেক পোলা এসে পড়বে, সেখানে দেখবেন আরেক পোলা ডিং ডিং করে চলে আসবে। এখানে তো ভাই কমপ্লিকেটেড বিষয়টা, এখানে একটা এই কাজ করা তো খুবই জটিল। এবং মেয়েরা যে রকমের স্মার্ট, এখানের মেয়েরা যেরকমের স্মার্ট, যেরকম মানে আত্মনির্ভরশীল, স্বাবলম্বী, আপনি চান্স পাইবেন না ভাই, চান্স পাইতেই আপনার মানে সিরিয়ালে দাঁড়ানো লাগবে। হ্যাঁ, আর বাংলাদেশে মনে করেন মাইয়া জানেও না যে কার সাথে বিয়ে হইতেছে, পরিবারের মানে পোলা বিদেশে থাকে, বিবাহ, হ্যাঁ, পোলা আমেরিকা থাকে, বা পোলা বিসিএস চাকরি করে, হ্যাঁ, বিসিএস ক্যাডার, বিয়ে হয়ে গেল, বাসর রাতে আপনি ঘুমটা খুললেন, বউ তখন 2 পা চাগায় দিবে যে মানে এই যে আসো। হ্যাঁ, এটাই ভাই কেমন সিস্টেম, চিনে না জানে না, কোনো ইয়া নাই, এবং সেই মেয়ের কোনো নিজস্ব চাকরি বাকরিও নাই, আত্মনির্ভরশীলও না। আপনি তারা লাথি মারেন, গুতা মারেন, সে আপনার পায়ের কাছে বসে থাকবে যে হ্যাঁ আমার স্বামী একটু মারছে, না হয় কি হয়েছে, অসুবিধা কি, একটু না হয় স্বামী একটু শাসন করতেই পারে, একটু পিটান দিলেও কিছু কইব না, আপনার পায়ের কাছে থাকবো, ঘরে রান্না বান্না করব, বাচ্চা পয়দা করব, ঘর পরিষ্কার করে দিব, আপনার পা টিপবো, কত সুবিধা। ভাই বাংলাদেশে তো ভাই মানে বাংলাদেশের মতো দেশ, ধর্মীয় রক্ষণশীল দেশগুলোতে তো ভাই বিরাট সুবিধা, আপনি 4টা বিবাহ রাখতে পারেন, 4টা বউ রাখতে পারেন। আমি সেদিনও ফেসবুকে দেখলাম এক হুজুরে 4 বিয়ার ইয়া করতেছে, হ্যাঁ, 4 বউ রাখবে, অন্যরাও যেন 4 বউ রাখে, সেটার জন্য মানে অন্যদেরকে অনুপ্রাণিত করতেছে। ভাই কি একটা অবস্থা ভাই! এখানে এই জিনিস, ইউরোপে এই জিনিস কল্পনা করা যায়? পাছায় লাথি মেরে যাবো গা, একটা মানে ঠাস করে লাথি মারবো, এরকম কথা বললেও ঠাস করে লাথি মেরে যাবো গা। তো ভাই তবে আমি হচ্ছে তো মনে করি যে এই সেক্স করাটা ইউরোপ আমেরিকাতে অনেক কমপ্লিকেটেড, অনেক পরিশ্রম সাধ্য, নিজেকে অনেক ডেভেলপ করতে হয়, নিজেকে উপস্থাপন করতে হয়, সেইভাবে করতে পারলে তখন এটা আপনি করতে পারবেন। কিন্তু ভাই রক্ষণশীল সমাজে তো এটা খুবই ইজি, বিয়া করবেন একটা নানা ফ্লেভারের, নাকি নানা ফ্লেভারের মেয়ে আছে, এক হুজুরে কইতেছে আমার নানা ফ্লেভারের বউ আছে, বিভিন্ন সব ফ্লেভারের বউ আমার আছে। ভাই এগুলা ভাই কি আর কমু ভাই। বাট আমার পার্সোনালি মনে হয় যে বাংলাদেশের চেয়ে হচ্ছে আমি যেখানে এখন থাকি এখানে হচ্ছে এই বিষয়গুলো অনেক ইজি। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। যাই হোক, এখন হচ্ছে যে এখন আপনার কি মনে হয় যে আসলে সোসাইটিকে হচ্ছে ডেভেলপ করা মাস্ট নিডেড বিষয়, তাই তো? সোসাইটি কোনো দেশের কোনো একটা সোসাইটি উন্নত হলে পরে সেখানকার মানুষগুলো উন্নত হবে, তাই তো? সোসাইটি উন্নত হলে মানুষগুলো উন্নত হবে না, মানুষগুলো উন্নত হলে সোসাইটি উন্নত হবে, জিনিসটা উল্টা। মানুষগুলার উন্নত হতে হইলে যে শিক্ষা ব্যবস্থা, সেই যে শিক্ষা ব্যবস্থাটা সেকুলার শিক্ষা ব্যবস্থা হতে হবে, এবং আহ, মানে সমাজটা হতে হবে জ্ঞান ভিত্তিক, বিশ্বাস ভিত্তিক না, জ্ঞান ভিত্তিক সমাজ গঠন করতে হবে। তা অবশ্যই। ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান যে অবস্থা, আমি তো প্রায় হচ্ছে 3-4 বছর থেকে প্র্যাকটিক্যালি হচ্ছে বাংলাদেশের সোসাইটিকে দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু বর্তমান বাংলাদেশের যে হচ্ছে সিচুয়েশন, তাদের তো মনে হচ্ছে এটা হচ্ছে দিন দিন খারাপের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, আপনার সাথে একমত, দিন দিন খারাপের দিকে যাচ্ছে। তাহলে ভাই আচ্ছা আচ্ছা, আর কি আহ, কোনো মানে স্পেসিফিক প্রশ্ন আছে ভাই আপনার? ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। গুড লাক টু ইউ, ঠিক থ্যাঙ্কস আছে টেলিং ম্যাক মি। ভাই, ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইলো। তাহলে আপনাকে আজকে আমরা বিদায় জানাই। আসিফ ভাই, আমার একটা রেফারেন্স দরকার, মানে একটা হাদিস আপনার। আপনি আমি আপনার 2টা লাইভে শুনছিলাম, এবং গত 2 দিন আগে আপনি একটা ভিডিও পোস্ট করছেন, একজন মহিলাকে আপনি ওটা বলছিলেন, ওই যে হাদিসে আছে যে নারী নিয়ে, নারীকে শয়তান বলা হয়েছে, কিন্তু ওইখানে নারী আরো 2টা জিনিস, একটা আছে ঘোড়া, আর আরেকটা কি জানি জিনিস। তো ওই হাদিসটা একটু দেখাইতে পারবেন আমাকে একটু প্লিজ? নারী, ঘোড়া এবং হ্যাঁ, নারী সম্পর্কে অনেকগুলা হাদিসই আছে।
একটা হাদিসে বলা আছে, আচ্ছা দেখাচ্ছি, নারী, গাধা এবং কালো রঙের কুকুর, এই বিষয়ে কয়েকটা হাদিস আছে। না, স্পেসিফিক ভাবে ঘোড়ার কথা বলা আছে, সো আর কি ওই হাদিসটা দেখতে চাচ্ছি আর কি। আচ্ছা, এইখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে বুলগুল মারাম হাদিস গ্রন্থের 231 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে প্রাপ্তবয়স্ক স্ত্রীলোক, গাধা এবং কালো কুকুর যদি সালাতের সামনে দিয়ে যায় তাহলে সালাত নষ্ট হয়ে যাবে। সুনান ইবনে মাজার 952 নম্বর হাদিসে বলা আছে নারী, গাধা ও কালো রঙের কুকুর সালাত নষ্ট করে। নাসাইয়ের 751-তে বলা আছে নারী, গাধা ও কালো কুকুর, এই তিনটার কথা বলা আছে। এবং আরেকটা আরো কয়েকটা হাদিস আছে যেখানে বলা হচ্ছে, দাঁড়ান, আচ্ছা, এখানে একটা সম্পূরক কোশ্চেন করতে পারি, যে হাদিসগুলি দেখালেন এটা তো সংশয়.com এর কোন পেজে পাবো? এইটাই যে জ্ঞানকোষ পাতাতে ঢুকবেন, এই আচ্ছা, যে আচ্ছা। জ্ঞানকোষ, এইখানে ঢুকে Okay. এইখানে ডান দিকে দেখবেন, এখানে নারী সম্পর্কিত, এইখানে Okay, নিচে okay. দেখবেন অনেক, এখানে ক্লিক করলেই এই জায়গাটাতে ক্লিক করলেই এটা বড় হয়ে যাবে। হুম। তারপরে আপনি এখানে আর অনেক এইগুলির কি আছে, এই হাদিসগুলির কি মানে মানে কি কারণে এগুলি বলছে, এগুলির কি বিশদ ব্যাখ্যা করা আছে, নাকি জাস্ট খালি হাদিসটার করা উদ্ধৃতি দেওয়া আছে? না, বিশদ ব্যাখ্যা করা নাই, হাদিসগুলো এখানে একত্রিত করা আছে। আচ্ছা, আচ্ছা। এবং নারী, গাধা এবং কালো কুকুর এই বিষয়ক হাদিস আছে। আর যে ঘোড়া বিষয়ে তো কোনো হাদিস নাই, নারী, ঘোড়া। আপনি যদি 2 দিন আগের ওই একটা ভিডিও আপনি পোস্ট করছেন, আমি যদি ভুল না করে থাকি, আমি দেখলাম এক মহিলা আর কি, ওনাকে আপনি বলতেছিলেন, এটা অনেক আগের ভিডিও আপনার, কিন্তু আপনি তাহলে এরকম হতে পারে, আপলোড। তাহলে এরকম হতে পারে আমি গাধাকে হয়তো ঘোড়া বলছি, এই জিনিসটা হতে পারে। এখানে গাধা, নারী, গাধা এবং কালো কুকুরের কথা বলা আছে অনেকগুলো হাদিসে। ঘোড়াও কিছু কিছু জায়গাতে থাকতে পারে, এই মুহূর্তে তো মনে পড়ছে না। কারণ ঘোড়া তো একটা নোবেল প্রাণী, সো ঘোড়াকে কেন শয়তান বলবো আমি ঠিক বুঝলাম না। গাধাও তো নোবেল প্রাণী ভাই, কুকুরও তো নোবেল প্রাণী, হ্যাঁ, কোন প্রাণীটা হ্যাঁ, সেটাই। খারাপ? আচ্ছা, ভালো কথা। এই হাদিসগুলির আমি যদি ব্যাখ্যা পড়তে চাই, তাহলে কোন ওয়েবসাইট থেকে সংশয়.com পাবো? এ ঢুকবেন, সংশয়.com এ ঢুকে গ্রন্থাগার পাতাতে যাবেন, আমি দেখাই দিচ্ছি। গ্রন্থাগার পাতাতে দেখবেন যে হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলাও দেয়া আছে। এই যেমন ধরেন, এই যে গ্রন্থাগার পাতাতে যাবেন, গ্রন্থাগার Okay. পাতাতে এখানে সব হাদিস গ্রন্থগুলা, মূল ধর্মগ্রন্থ কোরআন, মূল হাদিস গ্রন্থ, তারপরে হচ্ছে গিয়ে হাদিসের সরা বা ব্যাখ্যা গ্রন্থ, এখানে যাবেন, দেখবেন এখানে নসরুল বারী দেয়া আছে, শরহে মুসলিম শরীফ দেয়া আছে, ইজাজুল মুসলিম দেয়া আছে, শরহে আবু দাউদ আছে, অনেক বই এই সংশয়.com এখন দেয়া আছে। এই জিনিসগুলো ডাউনলোড করে পড়তে পারেন। হাদিস নাম্বারটা নিয়ে আমাদের কাছে যতগুলা বই আছে সেইগুলা এখানে দেয়া হয়েছে। আরো আস্তে আস্তে এইটার সাথে অ্যাড হবে, সামনে আরো আমরা যুক্ত করব অনেক বই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আর আমি আর 2টা কোশ্চেন করব। ওই একটু আগে আপনি নবীর মানে হযরত মুহাম্মদের আগের নবীদের সাথে হযরত মুহাম্মদের চরিত্রের মানে কম্পারিজন করতে যে বলছিলেন যে সোলেমন অথবা সোলাইমান সে লুচ্চা ছিল। তো আমি যদি ভুল না করে থাকি, তার মনে হয় 400 না 500 ওয়াইফ ছিল মনে হয় সম্ভবত। এরকম কি কোনো কিছু? হ্যাঁ, যেটা জানা যায় যে সংশয়.com এটা দেয়া আছে যে সোলাইমানের বহু সংখ্যক স্ত্রী এবং উপপত্নী ছিল। আমরা একটু যদি দেখি যে এই যে জ্ঞানকোষ পাতাতে যদি আপনি যান, কিভাবে সার্চ করতে হবে দেখায় দিই, তাহলে আপনি নিজেই এই জিনিসগুলো খুঁজে নিতে পারবেন। এই সংশয়.com এ ঢুকে আপনি নিচের দিকে দেখবেন যে অন্য নবীদের কীর্তিকলাপ, হ্যাঁ, এখানে দেখবেন নিচে আছে সলোমনের রাতের সেক্স ম্যারাথন। এই যে এই জায়গায় যদি আমরা যাই তাহলে দেখব যে সলোমন একদিন 100 নারীর সাথে সেক্স করে আর কি। বিরাট বিরাট ব্যাপার, সবাইরে নাকি প্রেগনেন্ট করে দিছিল, সবাইরে প্রেগনেন্ট করার জন্য 100 নারীর সাথে সেক্স করে। এবং আরো কয়েক জায়গাতে আছে যে সলোমনের যে কতগুলা
পত্নী ছিল, কতগুলো উপপত্নী ছিল, সেটা নিয়ে আরো বিস্তারিত কোথায় যেন আছে, আচ্ছা এইখানেই ঠিক আছে, কোথাও সমস্যা একজনে নেই, আছে, আপনি একটু খুঁজে আমি দেখেন। বাইর করে নিব না। কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছে, সে কি জোর করে করতো নাকি ওই নারীদেরও ছিল, সম্মতি ছিল? ভাই এখানে তো যে দাসীরা ছিল, বিশেষ করে দাসীরা যারা ছিল, তাদের তো সম্মতি মানে সম্মতির কোনো বালাই তো নাই, তাই না? দাসীদের ক্ষেত্রে তো সম্মতির কোনো বালাই নেই। দাসীরা তো মালিকানাধীন। দাসীদের সেটা তো তো কোনো বুঝছি, কনসেপ্টের, তার কিন্তু যে দাসীগুলা ছিল সেই দাসীদের সাথে তো অবশ্যই জোরপূর্বক ধর্ষণই তো হইতো। আর যারা স্ত্রী ছিল সেই স্ত্রীদেরকেও তো সে ক্ষমতার মাধ্যমে বিয়ে করছে। সেখানে তো ক্ষমতার ভারসাম্য তো ছিল না। ক্ষমতার ভারসাম্য যদি না থাকে তাহলে তো সেই কনসেন্টের কোনো মূল্য থাকে না। তাহলে কি আমরা এটা বলতে পারি যে এই যে রোমান সম্রাটদের যদি ইতিহাস দেখেন, এবং অনেক ছবিও আছে, মুভিও আছে, যেমন সিজার সিজারও তো অনেক তার সময় তার প্রাসাদে ইভেন অর্জিও চলতো অনেক। তো এটা কি সে জোরপূর্বক করতো নাকি এখানে আম, কি বলে যে কনসেন্টের ব্যাপার ছিল? কারণ ইউরোপিয়ানরা তো কনসেন্টের অনেক বেশি গুরুত্ব দেয়। ইভেন আপনি যদি বেশিরভাগ জার্মানিতেও ক্ষেত্রে দেখেন, জার্মানিতেও কিন্তু প্রচুর এরকম এই টাইপের সুইঙ্গার্স অথবা অর্জি টাইপের কার্যকলাপ হয়। পুরো ইউরোপেই হয়, বাট ওয়েস্ট ইউরোপে জার্মানি অনেক আর কি এই ব্যাপারে সমাদৃত। বেশিরভাগ ক্ষেত্রেই প্রাচীন যে রাজা বাদশারা ছিল সেই রাজা বাদশারা যেই না স্ত্রীদেরকে রাখতো এবং দাসীদেরকে রাখতো, বেশিরভাগ ক্ষেত্রেই সেই জিনিসগুলোকে আধুনিক সংজ্ঞা অনুসারে ধর্ষণ হিসেবেই ক্যাটাগরাইজ করতে হবে। কিন্তু তাদের ভিতরে এমন কিছু কিছু আবার ছিল যে সেগুলো ধর্ষণ ছিল না। সবগুলা যে ধর্ষণ সেগুলো আমরা বলতেছি না, তবে ম্যাক্সিমামই ছিল ধর্ষণ। তাহলে যদি আমি ধরে নেই যে ওই যে যেরকম সোলোমনের কথা বলেন যে লুইচা ছিল, এখন আমি যদি রিয়েল লাইফের একটা উদাহরণ দেই, ধরেন আমাদের সবার পরিচিত মুখ সালমান খান, তার কি আমরা লুচ্চা বলতে পারি? কিন্তু সে তো কাউরে জোর করে তো প্রেম করে নাই বা করতেছে না, সে লুচ্চা তো। আর ধর্ষণ তো আলাদা শব্দ, তাই না? লুচ্চা মানে হচ্ছে যে নারী লোভী, যে বহু নারীর সাথে যৌনকর্ম করতে চায়, তাদেরকে আমরা লুচ্চা বলি। সেটা যে ধর্ষণ হইতে হবে সেটা তো মানে না না না, নেসেসারি না। মানে এখানে লুচ্চা তাহলে একটা খারাপ শব্দ কেন শোনাবে? সালমান খান তো সবার সাথে সম্মতি নিয়েই প্রেম করে। হ্যাঁ, সে বা লুচ্চা, কিন্তু সে ধর্ষক না। তাহলে লুচ্চা সে, তার খালি বিভিন্ন নারীর সাথে সেই কাজটা করে, তার মানে সে লুচ্চা। লুচ্চা জিনিসটা তো ধর্ষকের মতো খারাপ কোনো শব্দ না। না, আমাদের সমাজে ইভেন সারা বিশ্বেই যে আম, এটার মনে হয় ইংলিশ ওয়ার্ড মনে হয় লেচি অথবা এই টাইপের কোনো একটা কোনো কিছু। আম, তো এই ধরনের পাবলিক সবাই খুব ভালো চোখে দেখে না আর কি সোসাইটিতে। সো এই জন্য আর কি বলতেছি, কিন্তু এখানে তো সে কোনো অপরাধ করতেছে না, সে তো কনসেপ্ট নিয়েই করতেছে আর কি। আমি সেটাই আর কি বলতে চাচ্ছিলাম যে এখানে দর্শনটা কি কাজ করে আর কি, বা সাইকোলজিটা কি কাজ করে, মানুষ না, কেন এখানে এদেরকে। কেউ যদি অতিরিক্ত তার নারীর প্রতি মানে ইসের প্রতি, বিপরীত লিঙ্গের প্রতি বা অন্য মানুষের প্রতি যৌন আকর্ষণ যদি কোনো মানুষের বেশি থাকে, প্রচুর পরিমাণে মানুষের সাথে সে এই কাজটা করতে চায়, তখন আমরা সাধারণত তাকে লুচ্চা বলি। এই লুচ্চা এমন কোনো অপরাধের অপরাধী, সে কোনো একজন অপরাধী, সেটা তো আমরা সেই ক্ষেত্রে বলতেছি না। যখন আমরা ধর্ষক বলি তখন তাকে আমরা অপরাধী সাব্যস্ত করি, অন্যায়কারী সাব্যস্ত করি। লুচ্চা কোনো অন্যায় অপরাধ না। লুচ্চামি যদি মানুষের ভিতরে থাকে তাহলে সে করতে পারে, কিন্তু যদি কনসেন্ট নিয়ে করে তাহলে তো সে কোনো অন্যায় অপরাধ করতেছে না। আচ্ছা, আর শেষ প্রশ্ন, এই আপনার কি জানি বলতেছিলাম, আচ্ছা আমি একটা ডকুমেন্টারি দেখছিলাম এবং উইকিপিডিয়াতেও পড়ছিলাম আজ থেকে 10-12 বছর আগে। হিটলার যে 6 মিলিয়ন ইহুদি মারছে বা তার বেশি হতে পারে, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সময়ের রেকর্ডে দেখা যায় যে ব্রিটিশ পার্লামেন্টেও এক প্রধানমন্ত্রী, মানে ব্রিটিশ প্রধানমন্ত্রী উত্থাপন করছিল যে ইহুদিরা আসলে ইউরোপিয়ান প্রবলেম। তো এটা কি আসলে হ্যাঁ, হিটলারের আগে থেকে ইউরোপিয়ান প্রবলেম ছিল? সারা পৃথিবীব্যাপী অনেক দেশই ইহুদিদেরকে দায়ী করছে এবং ইহুদিদেরকে নির্মূল করার চেষ্টা করছে। এটা তো মানে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসতেছে। আমি সেই দিনও বললাম যে শেক্সপিয়ারের একটা গল্প আছে, মার্চেন্ট অফ ভেনিস।
সেটার ভিতরে শাইলক ক্যারেক্টারটাকে যেভাবে চিত্রিত করছে, আমি পড়ছিলাম ছোটবেলায় এটা, শাইলক ক্যারেক্টারটাকে যেভাবে পিছনে পাছার মাংস কাইটা দেয় আর হ্যাঁ কি। হ্যাঁ 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 কিন্তু তাহলে তাহলে তো ইউরোপিয়ানরা তো তাহলে তো হিপোক্রেসি করছে ওই সময়। এখন যে আরবদেরকে দোষ দেয়, কিন্তু ওরাও তো একই রকম কাজ করছে আরবদের মতো করে। হ্যাঁ, এটাকে আমরা হিপোক্রেসি কেন বলবো? তারা যদি তাদের ভুল বুঝতে পারে, তারা যদি শুধরায় নেয় এবং তাদের পূর্ব অপরাধের জন্য যদি তারা অনুতপ্ত হয়, তাহলে হিপোক্রেসি কেন হবে? তাহলে হিটলারের কি মেইন রাগটা ছিল কি এই ইউরোপিয়ান প্রবলেমের কারণেই, নাকি ইহুদিদের উপরে ও এত খ্যাপা ছিল কেন মেইনলি, যদি আপনার এক কথায় বা দুই কথায়? সে শুধুমাত্র যে ইহুদিদের উপর খ্যাপা ছিল তা তো না, সে তো সমস্ত জাতিগোষ্ঠীর উপরই খ্যাপা ছিল। সে মনে করতো তাদের রক্ত হচ্ছে সবচেয়ে বিশুদ্ধতম রক্ত এবং তারা হ্যাঁ, পৃথিবীতে জন্ম এটা নিচ্ছে জানি যে রুল করার জন্য। সে আর কি পিওর, মানে পিওর মনে করতে হইতেছে ব্লন্ড হেয়ার আর ব্লু হোয়াইট পিপল, এদেরকে সে সমকামীদেরকে হত্যা করছে, প্রচুর সমকামীকে হত্যা করছে, এবং সে কমিউনিস্টদেরকে হত্যা করছে। সে হত্যা করে নাই এরকম লোকের সংখ্যাই তো আসলে কম, শুধুমাত্র সে কিন্তু আবার আমি এটাও দেখছি ডকুমেন্টারিতে, সে কিন্তু আরবদেরকে প্রেজ করছে অনেক, এবং আরবদের মেন্টালিটি বা ইসলামিক মেন্টালিটি এটারও নিয়ে সে প্রেজ করছে। হ্যাঁ প্রেস করছে, হ্যাঁ আরবদেরকে না, সে আসলে তার বইতে কয়েকটা বক্তব্য আছে, এই ধরনের কিছু বক্তব্য আছে যে সে মুহাম্মদের ধর্মটাকে তার কাছে মনে হয় যে সেটা যেটা আমাদের হইলে ভালো হইতো, এই ধরনের কিছু বক্তব্য সে দিচ্ছে। কারণ সে তো মারমার কাটকাট টাইপের লোক ছিল, খুনাখুনি টাইপের লোক ছিল, জঙ্গি ছিল। তার কাছে তো মুহাম্মদের তো ভালো লাগবেই, মুহাম্মদের আদর্শ, জীবন আদর্শ তার কাছে ভালো লাগছে। সে যিশুর জীবন আদর্শ তার কাছে খুব একটা ভালো লাগে নাই, যে এটা কি কয় বেটা, এক গালে থাপ্পড় মারলে আরেক গাল পাইতে দাও, এটা কেমন কথা? কিন্তু সে কিন্তু বাস্তব লাইফে কিন্তু মোহাম্মদের মতো মানে ধর্ষক ছিল না। ধর্ষক কি ছিল? সে খুনি হইতে পারে, গণহত্যাকারী হইতে পারে, গণহত্যাকারী হতে পারে, কিন্তু ধর্ষক তো বলা যাচ্ছে না। না ওকে, ঠিক আছে, অনেক ধন্যবাদ আসিফ ভাই, ভালো থাকবেন। ও আর আরেকটা জিনিস আমি কি একটু জিজ্ঞেস করতে পারি যে আপনার ছেলের নাম জানি কি? সিদ্ধার্থ। আচ্ছা, ওর জন্মদিন কবে? মানে আমি এই কারণে জিজ্ঞেস করতেছি, যদি আপনি ওর জন্মদিনে দিন হয়তো যদি লাইভ করেন কোইন্সিডেন্টলি, তাহলে হয়তো আমি ওর জন্য কোনো গিফট আপনার লাইভের মাধ্যমে দিতে পারি। সো এই কারণে আর কি জিজ্ঞেস করতেছি। না ভাই, কোনো গিফট দেওয়াটা উচিত না। আমি মানে সিদ্ধার্থর জন্য আর কি, আপনার জন্য না। আচ্ছা, কিন্তু আমি আমার ছেলেকে যেভাবে করতেছি, যেভাবে বড় করতেছি, যে ওদেরকে আমি সবসময় বোঝাই যে আমরা খুবই গরিব, আমাদের গরিব হয়ে থাকতে হবে। গরিব মানে এত গিফট, কারণ আমাদের অনেক পরিচিত মানুষ আছে যারা ওকে অনেক দামি দামি গিফট দেয়। দামি দামি গিফট পাইলে যে বাচ্চাদের যে প্রত্যাশাটা, মানে তার গিফট পাওয়ার একটা প্রত্যাশা তৈরি হয় তার ভিতরে, এবং সে একসময় মনে করতে পারে এটার জন্য যে সে অনেক ধনী, তার তো অনেক দামি দামি গাড়ি আছে, দামি দামি খেলনা আছে, এই জন্য সে নিজেকে সমাজের একটা আপার ক্লাস হিসেবে ভাইবা নিতে পারে। যে জিনিসটা আমি খুবই অপছন্দ করবো। এই কারণে আমি তাকে সবসময় বোঝাই যে আমরা খুবই দরিদ্র, আমাদের মানে খুবই কোনো রকমে বেঁচে থাকতে হবে, এবং অন্য মানুষরাও যেন ভালো থাকে, সেই ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে। আমরা এত বড় লোক না, আমরা এত ধনী না, আমরা এত বিলাসবহুল জীবন আমাদের জন্য সম্ভব না। এই জিনিসটাই আমি তাকে বলি, তাকে এই জিনিসটা আমি বুঝাই। তো হ্যাঁ, তার জন্মদিন এবং আমার জন্মদিন কাছাকাছি। তার জন্মদিন হচ্ছে 20শে ফেব্রুয়ারি, আর আমার জন্মদিন হচ্ছে 24শে ফেব্রুয়ারি, দুইটা একদমই কাছাকাছি। তো আমরা একসাথেই জন্মদিন পালন করি। কয়েকদিন আগেও দেখেছেন যে আমরা এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, সেইখানে আমরা ছবি টবি পোস্ট করেছি, ভিডিও টিডিও পোস্ট করেছি সেটার। এইটা হচ্ছে, কিন্তু আমরা তাকে কোনো গিফট যেন সে না পায়, যতটা সম্ভব কম গিফট যদি সে পাই, তাহলে যেন সে কোনো বইপত্র পায়, এই চেষ্টাটা করি আর কি। আচ্ছা, আপনি কি ইনস্টাগ্রামে আছেন আসিফ ভাই? ইনস্টাগ্রামে আছে, কিন্তু আমি চালাই না আসলে। আছে, আমার অ্যাকাউন্ট আছে, একটা ব্লু টিক ভেরিফাইড অ্যাকাউন্ট আমার ইনস্টাগ্রামে আছে, কিন্তু মানে আপনার নাম লেখা সার্চ করলে তো হবে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, সার্চ করলেই পাবেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে আসিফ ভাই, অনেক ধন্যবাদ। সো ভালো থাকবেন আপনি, আর সিদ্ধার্থের জন্য অনেক শুভকামনা, আর আপনার ওয়াইফের জন্য অনেক শুভকামনা। ঠিক আছে ভাই, ভালো থাকেন আপনি, আপনার জন্য শুভকামনা রইল।